সময়টা ছিল ১৫২৬ সালের এপ্রিল মাস। পানিপথের বিস্তীর্ণ প্রান্তরে দুটি বাহিনী মুখোমুখি। একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি ১,০০,০০০-এরও বেশি সৈন্য আর হাজার হাতি নিয়ে, অন্যদিকে তৈমুরের বংশধর ফরগানার যুবরাজ জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, মাত্র ১২,০০০ সৈন্য, কিন্তু হাতে তোপ আর তুলু ঘমা কৌশল। বাবর মধ্য এশিয়ায় সমরকন্দ দখলের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বারবার পরাজিত হয়েছিলেন। শেষে দৃষ্টি ফিরল হিন্দুস্থানের দিকে। ৫ বার ভারত আক্রমণ করে ষষ্ঠ অভিযানে তিনি পেলেন ইতিহাস পাল্টে দেওয়ার সুযোগ। ইব্রাহিম লোদির বিশাল হাতি বাহিনী তোপের গর্জনে ছত্রভঙ্গ হয়ে গেল। তুলুঘমা কৌশলে দুপাশ থেকে ঘেরাও করে বাবর মাত্র কয়েক ঘণ্টায় জয় করে নিলেন দিল্লি। ইব্রাহিম লোদি রণক্ষেত্রেই প্রাণ হারালেন। কিন্তু বিজয়ের আনন্দ ছিল সাময়িক। পরের বছর খানুয়ার যুদ্ধে রাজপুত বীর রানা সাঙ্গাকে পরাজিত করলেন বাবর। তারপর ঘাগরার যুদ্ধে আফগান বিদ্রোহীদের দমন করলেন। কিন্তু হিন্দুস্থানের গরম আবহাওয়া, অসুখ আর স্বজনদের ফিরে যাওয়ার আকুলতা তাকে কাবু করে ফেলল। মাত্র ৪ বছর রাজত্বের পর ১৫৩০ সালে বাবর মারা গেলেন। তাকে প্রথমে আগ্রায় সমাধিস্থ করা হয়, পরে কাবুলে নিয়ে যাওয়া হয়। বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসলেন তার পুত্র নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি ছিলেন প্রতিভাবান কিন্তু অদূরদর্শী। সাম্রাজ্য ভাগ করে দিলেন ভাইদের মধ্যে। এটাই হলো তার সবচেয়ে বড় ভুল। এর সুযোগ নিলেন বিহারের এক সাধারণ ঘোড়া ব্যবসায়ীর পুত্র শের খান আফগান, যিনি পরে ইতিহাসে শের শাহ সুরি নামে পরিচিত। ১৫৩৯ সালে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ সালে কনৌজের যুদ্ধে তিনি হুমায়ুনকে সম্পূর্ণ পরাজিত করলেন। অপমানিত হুমায়ুন পালিয়ে বেড়ালেন, সিন্ধু মরু থেকে পারস্যের দরবার পর্যন্ত। এই নির্বাসনকালেই জন্ম হল তার পুত্র আকবরের এক পরিচিত হিন্দু মেয়ের কুঁড়ে ঘরে। শের শাহ সুরি মাত্র ৫ বছর শাসন করলেন, ১৫৪০ থেকে ১৫৪৫। কিন্তু এই স্বল্প সময়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ, ডাক বিভাগ প্রতিষ্ঠা এবং মুদ্রা সংস্কার করে তিনি ভারত শাসনের এক নতুন আদর্শ স্থাপন করলেন। পারস্যের শাহের সাহায্যে হুমায়ুন অবশেষে ১৫৫৫ সালে সিংহাসন ফিরে পেলেন। কিন্তু মাত্র ১ বছরের মাথায় ১৫৫৬ সালের জানুয়ারিতে দিল্লির সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হল। তার কন্যা গুলবদন বেগম লিখেছিলেন, হুমায়ুন যেভাবে বেঁচেছিলেন ধুঁকতে ধুঁকতে ঠিক সেভাবেই তিনি মরলেন। ১৩ বছরের এক বালক সিংহাসনে বসল। পিছনে শত্রু চারদিকে। হেমু নামে এক হিন্দু সেনাপতি দিল্লি দখল করে বসে আছেন। কিন্তু এই বালক জালালউদ্দিন মুহাম্মদ আকবর ইতিহাসের পাতায় হয়ে উঠবেন মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট। ১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে তার অভিভাবক বৈরাম খানের নেতৃত্বে হেমু পরাজিত ও নিহত হলেন। তারপর শুরু হল আকবরের স্বাধীন শাসন। তিনি জয় করলেন মালওয়া, রাজপুতানা, গুজরাট, বাংলা, কাবুল, কাশ্মীর একে একে। রাজপুতদের সাথে বিবাহ জোট করলেন। আম্বেরের রাজকুমারী যোধাবাইকে বিয়ে করলেন। তার বাবা ভাইদের দিলেন সেনাবাহিনীর উচ্চ পদ। কিন্তু আকবরের মহত্ব শুধু যুদ্ধ জয়ে নয়। নিরক্ষর এই সম্রাট ছিলেন জ্ঞানের অতৃপ্ত পিপাসু। ফতেপুর সিক্রিতে তার দরবারে আলোচনা হতো হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের সারবত্তা নিয়ে। তিনি প্রবর্তন করলেন দিন-ই-ইলাহি, একটি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস ব্যবস্থা। জিজিয়া কর তুলে দিলেন। হিন্দু উৎসবে অংশ নিলেন। মোঘল শাসন আর শুধু মুসলিম শাসন রইল না, হল ভারতীয় শাসন। আকবরের মৃত্যুর পর সিংহাসনে বসলেন তার পুত্র নুরুদ্দিন সেলিম, যিনি নাম নিলেন জাহাঙ্গীর, অর্থাৎ জগৎ বিজয়ী। তিনি ছিলেন তার বাবার মতো যোদ্ধা নন, বরং একজন তীক্ষ্ণ দৃষ্টি পর্যবেক্ষক ও শিল্পের গভীর পৃষ্ঠপোষক। তার আত্মজীবনী তুজুক-ই-জাহাঙ্গীরিতে তিনি প্রকৃতির সৌন্দর্য নিয়ে এমন সব বর্ণনা দিয়েছেন যা আধুনিক পাঠককেও মুগ্ধ করে। জাহাঙ্গীরের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার সুন্দরী স্ত্রী মেহেরুন্নিসা, যিনি ইতিহাসে নূরজাহান নামে বিখ্যাত।
এই অসাধারণ নারী কার্যত সাম্রাজ্য পরিচালনা করতেন। মুদ্রায় তার নাম খোদাই হতো, ফরমানে তার স্বাক্ষর থাকত। ব্রিটিশ রাষ্ট্রদূত থমাস রো লিখেছিলেন যে সম্রাটের থেকে বেশি ক্ষমতা নূরজাহানের হাতে। মোঘল চিত্রকলার সর্বোচ্চ বিকাশ ঘটে এই আমলেই। শাহজাহানের রাজত্বকাল ১৬২৮ থেকে ১৬৫৮ ছিল মোঘল স্থাপত্যের পরম উৎকর্ষের সময়। তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতিতে আগ্রায় নির্মিত হল তাজমহল, যা আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। দিল্লিতে নির্মিত হল লালকেল্লা ও জামে মসজিদ, কিন্তু এত নির্মাণ কার্য সাম্রাজ্যের কোষাগার খালি করে দিল। শাহজাহানের ৪ পুত্রের মধ্যে উত্তরাধিকার নিয়ে যে গৃহযুদ্ধ বাঁধল, তাতে ষষ্ঠ মুহিউদ্দিন ঔরঙ্গজেব তার ৩ ভাইকে হত্যা বা বন্দী করে ১৬৫৮ সালে সিংহাসনে বসলেন। শাহজাহানকে বন্দী করে রাখলেন আগ্রা দুর্গে। বৃদ্ধ বাবা তাজমহলের দিকে তাকিয়ে তার শেষ বছরগুলো কাটালেন। আওরঙ্গজেব আলমগীর ছিলেন একাধারে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় বিস্তারকারী এবং সবচেয়ে বড় ধ্বংসকারী। তার আমলে সাম্রাজ্যের আয়তন হল সর্বোচ্চ, প্রায় ৩২ লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু একই সাথে তিনি বপন করলেন পতনের বীজ। আওরঙ্গজেব ছিলেন গভীর ধার্মিক। তিনি নিজে কুরআন লিখে আয়েজ করতেন, সরকারি অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য বন্ধ করলেন, হিন্দু মন্দির ভাঙলেন, পুনরায় জিজিয়া কর চালু করলেন। এই নীতিগুলো আকবর যে হিন্দু মুসলিম ঐক্যের ভিত্তি গড়েছিলেন তা ভেঙে দিল। রাজপুতরা বিদ্রোহ করল, শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, ফলে শিখরা চিরশত্রু হল। কিন্তু সবচেয়ে মারাত্মক হল মারাঠা সমস্যা। ছত্রপতি শিবাজী মহারাজ দাক্ষিণাত্যে এক শক্তিশালী হিন্দু রাজ্য গড়ে তুললেন। শিবাজী ১৬৬৬ সালে আগ্রায় আওরঙ্গজেবের দরবারে এসে অপমানিত হয়ে পালিয়ে গেলেন। তারপর শুরু হলো এক দীর্ঘ ছায়াযুদ্ধ। শিবাজীর মৃত্যুর পরও মারাঠারা লড়াই চালিয়ে গেল। আওরঙ্গজেব নিজে দাক্ষিণাত্যে গেলেন ১৬৮১ সালে এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই রইলেন ২৬ বছর। এই অভিযানে কোষাগার শূন্য হল, লক্ষ লক্ষ সৈন্য মারা গেল, কিন্তু মারাঠারা নিশ্চিহ্ন হল না। মৃত্যুর আগে আওরঙ্গজেব লিখেছিলেন তার পুত্রকে, "আমি একা এসেছিলাম, একা চলে যাচ্ছি। আমি জানি না আমার পাপের পরিমাণ কত।" ১৭০৭ সালে তার মৃত্যুর সাথে সাথে মুঘল সাম্রাজ্যের আসল মৃত্যুও হয়ে গেল। আওরঙ্গজেবের পর ৫০ বছরে মুঘল সিংহাসনে বসলেন ১২ জন সম্রাট। রাজপ্রাসাদ হয়ে উঠল হত্যা ও ষড়যন্ত্রের আঁকড়া। মোঘলয় বলতে যা বোঝাত, বিশাল সেনা, দক্ষ প্রশাসন, সমৃদ্ধ কোষাগার, সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। ১৭৩৯ সালে ঘটল সবচেয়ে বিপর্যয়কর ঘটনা। পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করলেন। সম্রাট মোহাম্মদ শাহ রঙিলা নামে পরিচিত ছিলেন তার ভোগ বিলাসের জন্য। কর্নালের যুদ্ধে তিনি পরাজিত হলেন। দিল্লিতে ঢুকে নাদির শাহ যা করলেন তা ইতিহাসে কাতলে আম নামে কুখ্যাত। হাজার হাজার মানুষ হত্যা, মহিলাদের ধর্ষণ, সম্পদ লুট। ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা নিয়ে চলে গেলেন তেহরানে। দিল্লি পরিণত হল ধ্বংসস্তূপে। মারাঠারা এই দুর্বলতার সুযোগ নিয়ে উত্তর ভারতে ছড়িয়ে পড়ল। ১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানি মারাঠাদের বিধ্বংসী পরাজয় ঘটালেন। এতে মারাঠাদের প্রায় ১ লক্ষ সৈন্য মারা গেল। কিন্তু এরপরও মারাঠারা টিকে রইল, মোঘল টিকল না। ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগান। একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী, অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মাত্র ৩,০০০ সৈন্য। যুদ্ধটা আসলে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। নবাবের সেনাপতি মীর জাফর আলী খান গোপনে ক্লাইভের সাথে চুক্তি করেছিলেন। যখন যুদ্ধ শুরু হলো, মীর জাফরের বিশাল বাহিনী দাঁড়িয়ে রইল, যুদ্ধই করল না। ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ চতুর, সরাসরি যুদ্ধ নয়, ষড়যন্ত্রের পথ। নবাবের সেনাপতি মীর জাফরকে প্রলোভন দিলেন, যুদ্ধে সাহায্য করলে বাংলার মসনদ মীর জাফরের। মীর জাফর রাজি হলেন। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগান।
যুদ্ধ শুরু হলো, কিন্তু মীর জাফরের বিশাল বাহিনী দাঁড়িয়ে রইল নিস্পৃহ। সিরাজ বুঝলেন সব শেষ, পালালেন, ধরা পড়লেন। মীর জাফরের পুত্র মিরনের আদেশে 23 বছরের নবাবকে হত্যা করা হল। মীর জাফর, তুমি শুধু আমাকে নয়, বাংলাকেই বিক্রি করলে। সিরাজউদ্দৌলা বন্দী অবস্থায়। মীর জাফর বাংলার নবাব হলেন, কিন্তু প্রকৃত ক্ষমতা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। 1765 সালে দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলার রাজস্ব সংগ্রহের অধিকার পেল। 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মারা গেল, কিন্তু কোম্পানির রাজস্ব আদায় বন্ধ হল না। 1837 সালে যখন বাহাদুর শাহ জাফর দিল্লির মসনদে বসলেন, তখন তিনি সত্যিকারের সম্রাট ছিলেন না, ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনশনভোগী। দিল্লির লালকেল্লার বাইরে তার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তিনি ছিলেন একজন সত্যিকারের কবি, উর্দু সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। 1857 সালের মে মাসে মিরাঠের সিপাহীরা বিদ্রোহ করল। তারা দিল্লিতে এসে বাহাদুর শাহের পায়ে প্রণাম করল এবং তাকে বিদ্রোহের নেতা ঘোষণা করল। বৃদ্ধ সম্রাটের বয়স তখন 82। তিনি ইতস্তত করলেন, কিন্তু শেষে রাজি হলেন। কয়েক মাসের জন্য দিল্লিতে জ্বলে উঠল বিদ্রোহের আগুন, কিন্তু ব্রিটিশরা নির্মমভাবে এই বিদ্রোহ দমন করল। সেপ্টেম্বরে দিল্লি পুনর্দখল হল। বাহাদুর শাহের পুত্রদের হুমায়ুনের সমাধির কাছে ধরা হল। ব্রিটিশ অফিসার হাডসন তাদের নিজেই গুলি করে হত্যা করলেন। কেটে নেওয়া মাথা বাবাকে উপহার হিসেবে পাঠানো হল। বাহাদুর শাহ জাফরকে বিচার করা হল এবং 1858 সালে নির্বাসিত করা হল বার্মার রেঙ্গুনে। সেখানে 1862 সালে 87 বছর বয়সে তিনি মারা গেলেন। তার কবরের স্থানও জানা ছিল না। এক নামহীন কবরে শুয়ে রইলেন তিমুরের উত্তরসূরি। তার শেষ কবিতার লাইনগুলো আজও হৃদয় ভেঙে দেয়। কিতনা হ্যায় বদনসিব জাফর দফন কে লিয়ে 2 গজ জমিন ভি না মিলি কুয়ে ইয়ার মে, অর্থাৎ কত দুর্ভাগ্য জাফরের, কবর দেওয়ার জন্য প্রিয়জনের কাছে 2 গজ জমিও মিলল না। মুঘল সাম্রাজ্যের পতন কোনো একক কারণে হয়নি, এটা ছিল একাধিক রোগের সমন্বয়। উত্তরাধিকার নিয়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ছিল মোঘল রাজবংশের জন্মগত অভিশাপ। প্রতিটি সম্রাটের মৃত্যুর পর তার পুত্ররা একে অপরকে হত্যা করত সিংহাসনের জন্য। এতে প্রতিবার রাষ্ট্র দুর্বল হয়ে পড়ত। ঔরঙ্গজেবের ধর্মীয় অসহিষ্ণুতা হিন্দু, শিখ ও মারাঠাদের চিরশত্রুতে পরিণত করেছিল। রাজস্ব ব্যবস্থার ভাঙন, অমিত ব্যয়িতা এবং দক্ষ প্রশাসকের অভাব সাম্রাজ্যকে ভিতর থেকে ফোপড়া করে দিয়েছিল। মারাঠা, শিখ, রোহিলা, জাট সব দিক থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা তুলেছিল। আর এই সুযোগ নিয়েছিল ইউরোপীয় শক্তিগুলো, বিশেষত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এক অঞ্চলের নবাবকে আরেক অঞ্চলের বিরুদ্ধে ব্যবহার করেছিল, ঘুষ দিয়েছিল, বিশ্বাসঘাতকতা কিনেছিল। পলাশির যুদ্ধ আসলে সামরিক জয় ছিল না, ছিল কূটনৈতিক প্রতারণা।